দাদা রেকর্ডিং অন হয়েছে, শুরু করুন আপনি। ঠিক আছে। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা শরীরের রক্তের লোহিত রক্তকণিকা যে মাত্রায় থাকা দরকার তার থেকে কমে গেলে তাকে রক্ত স্বল্পতা বলে। এবার আপনি বলুন পরীক্ষার প্রশ্নে কি কি আসছে এবং আপনি একটু জোরে বলুন। কামরুন্নাহার মামা শুনুক, শোনার পরে আমি এটা নিয়ে বিশদ আলোচনা করব। স্যার আমি হচ্ছে 2000 ওটা কত 2020 দেখলাম। 2020-এর মধ্যে দেখলাম যে রক্ত পরিসঞ্চালনের বিপত্তি সমূহ উল্লেখ করো। এটা উত্তর তো তো আছে অ্যানিমিয়ার ওখানে। মধ্যে পড়ে। উত্তরে কি কি বলছে, বিপত্তির সময় কি কি বলছে আপনি এটা পড়ুন। আপনার কাছে যে সাজেশনটা আছে সেটা কার সাজেশন? আবু হোসেন সরকারের? স্যার আমার কাছে হচ্ছে আবু হোসেন সরকার আর হুমায়ুন বিশ্বাস আছে তো। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, এই দুটো পড়ুন, পড়ার পরে আপনি বলুন এখানে পার্থক্য কি কি আছে দুইটা বইতে, সে কটা আপনি পাঠ করে বলুন। ওকে স্যার। দেখে দেখে বলুন, পড়ে দেখে দেখে বলুন। 117। এটা হচ্ছে কি বলে হুমায়ুন বিশ্বাসে এটা আছে যে রক্ত সঞ্চালনের বিপত্তি সমূহ। 1 হচ্ছে ইনফেকশন, 2 হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, 3 চুলকানি, 4 জ্বর, 5 হচ্ছে সরবরাহকৃত রক্তে পূর্ব হইতে কোনো রোগ জীবাণু থাকা ইত্যাদি। আর হচ্ছে আবু হোসেন সরকারের স্যার লাস্ট পেজটা আমার মেয়ে ছিঁড়ে নিয়েছে, ওটা পাচ্ছি না, সরি। ওকে, আর কি প্রশ্ন আছে? স্যার আরেকটা হচ্ছে 2022 সালে সেম কোশ্চেন ছিল, রক্ত সঞ্চালনের বিপত্তি সমূহ। হচ্ছে আরেকটা আছে স্যার অ্যানিমিয়া ডিফিসিয়েন্সি, অ্যানিমিয়ার কারণ ও হচ্ছে ইন্ডোস্পিন লিখো। উত্তর বলুন, ওখানে কি কি বলছে, কয় লাইনে উত্তর দিয়েছে? স্যার এখানে উত্তরটা এটা দিয়েছে যে পুষ্টিকর খাবারের অভাব, জন্মগত কারণ গ্যাস্ট্রিক আলসার, ক্রনিক আমাশয়, অর্মের জন্য, রক্তের লৌহ কণিকার পরিমাণ হ্রাস পাইলে তাকে আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া বলে। প্যাথোলজিক্যাল লক্ষণ, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, যেমন প্রতি 100 সিসি রক্তে আরবিসি হচ্ছে 50%, মানে 50 ভাগ থেকে -60 ভাগ। হলুদ অস্থিমজ্জা পরিবর্তিত হয়ে লাল অস্থিমজ্জার পরিমাণ বেড়ে যায়, টিস্যুর পরিবর্তন হয়, স্প্লীহার বৃদ্ধি হয়, হৃদরোগ, যকৃৎ প্রভৃতি আক্রান্ত হয়। এইটুক, তারপরে হচ্ছে এইটুকুই দেওয়া আছে। দেখেন এখানে আমাদের কয়েকটা বিষয় আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথমত সংজ্ঞাটা আমি একটু আগেও বলেছি যে শরীরের রক্তের লোহিত অর্থাৎ আমাদের শরীরে কি কি আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো আছে না? তো আমাদের শরীরে লোহিত রক্তকণিকা যে মাত্রায় থাকা দরকার তার থেকে কমে গেলে তাকে রক্ত স্বল্পতা বা আমরা অ্যানিমিয়া বলছি। তো আমাদের এই সমগ্র যে বিশ্বে যদি চিন্তা করে দ্রুত যে রোগগুলো বেশি দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু অ্যানিমিয়া খুব দ্রুত বেড়ে চলেছে। এখন এই যে বেড়ে চলেছে তার মধ্যে আমাদেরকে প্রথমে আমরা বুঝি কি করে, আমরা একটা রক্ত পরীক্ষা করতে দেই। রক্ত পরীক্ষা করতে দিলে যে রক্তের যে মাত্রা থাকার দরকার সেই মাত্রার থেকে যখন কম থাকে তখন আমরা বুঝি যে সেটা কি হচ্ছে, অ্যানিমিয়া দেখাচ্ছে। আমার 100%, 70% বা 60% যদি আমার রক্তে
হিমোগ্লোবিন থাকে তখন আমরা তাকে অ্যানিমিয়া বলছি। তো এখানে মূলত রোগীর মধ্যে কি কি দেখা যায়? অ্যানিমিয়া যদি হয় তাহলে কয়েকটা লক্ষণ বেশি তার মধ্যে দেখা যায়, সেই লক্ষণগুলো কি বলতে পারবেন? যেহেতু এটা জি পড়ানো স্যার। হয়েছিল, বলুন। স্যার এট ফার্স্ট হচ্ছে যে তার চেহারাটা কেমন ফ্যাকাশে দেখাবে, হুম। আর তার হচ্ছে যে দুর্বলতা আসবে, সে তার চোখের নিচে মানে হলুদ হবে। তারপরে হাতের যে নখ আছে সে নখটা কেমন নীল দেখাবে। সে অল্পতেই দুর্বল হয়ে পড়বে, ক্লান্তি বোধ করবে এবং অল্পতেই ঘুমায় যাবে। এই এই টাইপের। হুম। তো সুন্দর বলেছেন। তবে এখানে আমাদেরকে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা চোখের নিচে দেখি না, তো চোখের যে নিচে দেখা হয় ওই জায়গাটা সাদা থাকে এবং ওই অংশের নামটা কি সেটা আপনাকে বলতে হবে, নাহলে আমি বলে দিব পরবর্তীতে, এই ক্লাসে বলবো না, আপনাকে চিন্তা করতে হবে। কারণ চোখের নিচে যে অংশটা আমরা দেখি ওই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইভাতে আসে, এবং ওইটা আপনাদের একটু খুঁজতে হবে। কারণ আমি এর আগে আলোচনা করেছিলাম, সেই জন্য আমি মনে করি এই কিছু কিছু বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ, আপনি নোট ডাউন করে রাখেন, আপনাদের বলা লাগবে, আমি আজকে বলে দিব না, আপনাদেরকে আগামী ক্লাস অবশ্যই বলতে হবে। তো ক্ষুধামন্দা থাকে, ঠিক আছে। এখানে আমরা শরীর এবং এই যে আঙ্গুল, নখ, নখটা যখন আমরা চাপ দিচ্ছি, দেখেন এখানে ছবি আছে, এখানে আপনি যদি ছবিটা ভালো করে দেখেন এখানে বেশ কিছু জিনিস অ্যানিমিয়ার যে মূল যে জিনিসগুলো দেখেন, রক্তে আমার হিমোগ্লোবিন দেখতেছেন, এই যে দেখেন চোখের এখানে দেখছেন এই জায়গাটা কি আছে আর একটু লাল থাকে, তার মধ্যে এই যে নখের যে ছবিটা দেখা যাচ্ছে, নখটা দেখা হচ্ছে না, এই নখগুলো কি হয় যে হলুদ হয়ে যায়, বিবর্ণতা দেখা যায়, এবং সেটা স্বাভাবিক, মানে যদি রক্ত পরিমাণে বেশি থাকে তখন হালকা চাপ দিলে লাল লাল ভাব দেখা যায়, আর যখন রক্ত কম থাকে এই নখের চাপ দিলে আপনার সাদা হয়ে যায় বা হলুদ হয়ে যায়। তারপরে তার ক্ষুধামন্দা ভাব থাকে। তারপরে রুগীর আরো যে বিষয়গুলো থাকে তার মধ্যে হচ্ছে লস অফ অ্যাপিটাইট, যেটাকে আমরা বলছি ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট থাকে, তার মধ্যে উইকনেস প্রচুর দেখা যায়, দুর্বলতা থাকছে, মাথা ব্যথা থাকে, হেডেক, সুইটিং, ঘাম দেখা যাচ্ছে, স্বাভাবিকের থেকে ঘাম বেশি হয়, বুক ধড়ফড় করে, পালপিটেশন, এবং তার গোড়ালিতে শোধ দেখা যায়। এই কয়টা হচ্ছে লক্ষণ। ফিজিক্যালি আমরা কি কি দেখতে পাচ্ছি? ফিজিক্যালি প্রথমে দেখতে পাচ্ছি চোখের নিচে, এটা ফিজিক্যালি দেখতে হবে। এরপরে ক্ষুধামন্দা, এটাকে আমরা ফিজিক্যালি দেখতে পারবো না, এটা দেখা যাবে না, এটা তার কথায় খুব বুঝে নিতে হবে, গল্প চলে। এরপরে আমরা শরীরের অবয়ব দেখে বুঝতে পারবো, আঙ্গুল দেখে বুঝতে পারবো, নখ দেখে বুঝতে পারবো। এরপরে তার ঘামটাকে আমরা বুঝতে পারবো, এবং এই যে বুক ধড়ফড় করতেছে এটা স্টেথোস্কোপ দিয়ে সরাসরি দেখতে পারবেন। গোড়ালিতে শোথ রয়েছে এটা সরাসরি আমরা কি করতে পারবো, আমরা দেখতে পারবো, এই কয়টা কিন্তু দেখা যাবে। তাহলে এর কারণ কি কি কারণে অ্যানিমিয়া দেখা দিতে পারে? প্রথমত দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ, অনেক সময় আছে শিশুর জন্ম, মানে যদি নর্মাল ডেলিভারি হয় তখন দেখা যাচ্ছে মায়েদের অনেক রক্তক্ষরণ হতে পারে, সেই রক্তক্ষরণের কারণে হতে পারে, মানে সন্তান প্রসবের সময় রক্তক্ষরণ। তারপরে গ্যাস্ট্রিক আলসারের মাধ্যমে রক্তক্ষরণ, বা পেটের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে কোনো ইনফেকশন বা ইন্টারনাল হ্যামারেজ হলে সেখান থেকে রক্তক্ষরণের মাধ্যমে রক্ত স্বল্পতা দেখা দেয়। অনেকের আছে হেমারয়েড, ক্রনিক হেমারয়েড বা অ্যানাল ফিশার যদি থাকে সেখান থেকে আপনার অ্যানাল থেকেও আপনার রক্তক্ষরণ হতে পারে, এই বিভিন্ন কারণে। এছাড়া আপনার আয়রনের ঘাটতি থাকলে, অত্যাধিক ডায়েট করলে, যেটা অ্যানোরেক্সিয়া নার্ভোসা, অর্থাৎ রুগী ঠিক আছে কিন্তু সে মনে করে যে না সে যেন মোটা হয়ে যাচ্ছে এবং সে আরো না খেয়ে থাকে, এটা ম্যাক্সিমাম হয় যারা কি করে আপনার মডেলিং করে, এদের মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এই ডিজিজটা দেখা যায়। অ্যানোরেক্সিয়া নার্ভোসা সম্পর্কে আপনাদের মাথায় রাখতে হবে, কারণ বর্তমানে সারা পৃথিবীতে বিশেষ করে উন্নত দেশে এবং বাংলাদেশে অনেক মডেল যারা অনেক প্রতিষ্ঠিত মহিলা, তাদের মধ্যে কিন্তু অ্যানোরেক্সিয়া নার্ভোসা দেখা যায়। তো অ্যানোরেক্সিয়া নার্ভোসা দেখা দিলে সেক্ষেত্রেও কি হয়, আমাদের এই অ্যানিমিয়াটা দেখা যায়। এবং ভিটামিন বি 12, ফলিক অ্যাসিডের অভাবে থাকলে আপনার অ্যানিমিয়া দেখা যায়। তো যেটাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটাও দেখা যায়, এটার কারণে আপনার অ্যানিমিয়া দেখা যায়। তারপর অটো ইমিউন ডিসঅর্ডার যদি থাকে তার কারণে অ্যানিমিয়া ঘটে থাকে। তো এইগুলো হেমোলাইটিক অ্যানিমিয়া রয়েছে, যেটা আপনার ম্যাক্সিমাম ম্যালেরিয়ার কারণে হয়ে থাকে। ম্যালেরিয়া যদি হয়, ম্যালেরিয়া ট্রিটমেন্ট করা বা ম্যালেরিয়ার সময় রোগী অসুস্থ হওয়ার পরে তার মধ্যে হেমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। তাহলে আমাদের রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা ম্যালেরিয়া জ্বর পরীক্ষা দিতে পারি,
ঠিক আছে। বর্তমানে ডেঙ্গু জ্বর হলে আপনার কিন্তু প্লাটিলেট প্রচুর পরিমাণে হ্রাস পায়, তারপর রোগী কিন্তু মারা যায়। থ্যালাসেমিয়া হলেও হিমোগ্লোবিন ওইখানে প্রবলেম হয় এবং তার মধ্যেও কিন্তু অ্যানিমিয়া দেখা যায়। এখন আমরা ফরেনসিক টেস্টের মাধ্যমে, মানে এই যে প্যাথোলজিক্যাল পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমে আমরা কি কি পরীক্ষা দিতে পারি বা কি কি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে এর অ্যানিমিয়া হয়েছে? বা আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে আপনি বলতে পারবেন কি কি ওষুধ আছে ভালো অ্যানিমিয়াতে কাজ করে? স্যার অ্যানিমিয়ার জন্য আমরা নর্মালি দিতে পারি অ্যাট ফার্স্ট চায়না দিতে পারি, ফেরামমেড দিতে পারি, ফেরামফস দিতে পারি, নেট্রামিউর দিতে পারি, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, এই জাতীয় ওষুধগুলো দিতে পারি। চায়নার আর এক নাম কি? চায়না অফিসিয়ালিস এটা। ওটা তো নাম, ওটা তো আমরা সবাই জানি, আরেকটা নাম বলা হয়, ভাইভাতে ধরে আপনার ম্যাথমেটিক্যাল। চায়নার আর এক নাম বলুন। সিনকোনা স্যার। হ্যাঁ, সুন্দর হয়েছে, ধন্যবাদ। খুব কমন নাম, কিন্তু আমরা কিন্তু এই সিনকোনা, সিনকোনা অফিসিনালিস, এরকম আমাদের প্রত্যেকটা মেডিসিনে কিছু কিছু কিন্তু নাম আছে যেটা দুটোই পরিচিত, দুটোই প্রচলিত। ঠিক আছে, এরকম আরো কিছু ওষুধ আছে যেগুলো আমরা আলোচনা করার সাথে সাথে এটা বলবো। ঠিক আছে, তো আপনি যেটা বললেন এখানে ফিরামেট খুবই গুরুত্বপূর্ণ, নেট্রামিওর খুবই গুরুত্বপূর্ণ, সাথে আপনার ক্যালকেরিয়া ফসফরিকাম, পালসেটিলা, এগনাসকাস্ট এবং লিচিথিন। ঠিক আছে, লিচিথিন এটাও কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। তো এই কয়টা ওষুধ যদি আপনি চিন্তা করেন, অনেক লক্ষণ আছে, তারপর আমি কিছু কমন লক্ষণ বলে দিব, যে যে কয়টা লক্ষণ দেখে আপনি মেডিসিনটা একটা ধারণা পাবেন। মানে ধরেন আপনি 60% কনফার্ম হয়ে যেতে পারবেন এই কয়টা ধারণা যদি রাখেন। বলে দিব? জি বলেন স্যার। আপনার নোট রাখতে পারেন। ধরেন রুগী অ্যানিমিয়ার আসলো, আপনি আসার সাথে সাথে তো আপনি বললে তো আমাদের কিছু লক্ষণ, যেহেতু আমরা লক্ষণ সাদৃশ্যে ট্রিটমেন্ট করি, লক্ষণ সাদৃশ্যে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কয়েকটা বিষয় গুরুত্ব দিতে হয়। কি কি বিষয় গুরুত্ব দিতে হয় আপনার বলুন তো? এট ফার্স্ট যখন একটা রুগী আসে তখন আমরা তার চেহারাটা অবজার্ভ করি, সে তার চেহারাটা কেমন, সে কিভাবে হেঁটে আসছে এবং তার বসার ভঙ্গিটা, এবং বসার পর তার এক্সপ্রেশন থাকে না একটা মানুষের, কেউ হাসছে, কেউ মানে হাত পা নাড়াচ্ছে সেটা। আর যখন তার সাথে কথা বলা হয় তখন তার রিয়াকশনটা দেখা হয়, এবং তারপর হচ্ছে তার দেখা হয় যে তার ড্রেস আপ বা সেন্সটা কেমন, এইরকম দেখা হয়। তারপর দেখা হয় যে সে আশেপাশের মানুষের সাথে মানে তাকাচ্ছে কেমন ভাবে বা ট্রিট করছে কেমন ভাবে। কেউ দেখো চুপচাপ বসে আছে, কেউ নড়ে বেড়াচ্ছে, এইরকম মানে আমরা অবজারভেশন করি। ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আমরা প্রথমে দেখি বর্তমান সময় প্যাথোলজিটাকে গুরুত্ব দেওয়া হয়। ধরেন পেরামেটালিকাম আপনি মেডিসিনটা দিবেন, ঠিক আছে, রক্ত শূন্যতা যে কোনো কারণে হোক না কেন, যদি আপনি তার দেখেন যে আপনার ক্লোরোসিস যদি থাকে, বা আপনার যেটাকে বলে ত্রুটিপূর্ণ রক্তস্রাবের ক্লোরোসিস, ঠিক আছে, ক্লোরোসিস অফ ডিফেক্টিভ মিনিস্ট্রুয়েশন, এটা যদি থাকে, বা আপনি যদি বলেন রক্তক্ষরণের কারণে রক্তের মধ্যে যদি আপনার হেমোরয়েড হয়, মানে আহ, এটাকে বলা হয় কি গরিব, অর্থাৎ একটা গরিব মানুষ, সে খাওয়া দাওয়া করতে পারতেছে না তার দারিদ্র্যের কারণে, অর্থাৎ দারিদ্রতার কারণে, সিম্পলি প্রপার্টি অফ ব্লাড। আপনি এখানে যদি আপনি চিন্তা করেন যে দারিদ্রতা প্রচুর রয়েছে এবং তার মধ্যে রক্তক্ষরণের সমস্যা বা ভিতরে সমস্যা হচ্ছে, এবং ক্লোরোসিস এইটাকে যদি মনে করেন রয়েছে, তাহলে আপনি ফেরামমেটকে চিন্তা করতে পারেন। আরো লক্ষণ আছে, কিন্তু আমরা মানে দারিদ্রতা, এক কথা হচ্ছে রোগী হচ্ছে দারিদ্র এবং তার মিনিস্ট্রেশন প্রবলেম রয়েছে এবং ক্লোরোসিস রোগ রয়েছে, আপনি ফ্রামমেটের কথা চিন্তা করতে পারবেন। অবশ্যই তার সাথে আরো কিছু লক্ষণ মিলাতে হবে, মানে কয়েকটা লক্ষণ আমি বললাম, কারণ অনেক লক্ষণ কিন্তু মনে রাখা যায় না সবসময়। সিনকোনার ক্ষেত্রে আপনি কি দেখবেন যে তার দুর্বলতা যদি থাকে, খুবই দুর্বল, আহ, এবং তার সিনকোনা মূল কি কি লক্ষণ আমরা দেখি আপনার বলুন তো?
সিনকোনা কমন মেডিসিন, আপনার বলুন একটা দুটো লাইন বলুন। স্যার এট ফার্স্ট তার মধ্যে দেখা যায় যে প্রচন্ড টাইপের দুর্বলতা থাকে, কেমন মানে ইয়ে মানে তার মধ্যে যদি দেখা যায় যে তার অতিরিক্ত দুর্বলতা দেখা যাচ্ছে বা যে কোনো অতিরিক্ত কোনো কিছু ক্ষয় হয়েছে সেই রকম একটা দেখা যায়। তারপরে হচ্ছে যে স্পর্শর অনুভূতি থাকে। তারপরে দেখা যায় যে তার মানে রুগীর জীবন ধারণের কোনো ইচ্ছাই থাকে না, বলে আমি মরে যাব, বেঁচে কি করব এরকম। তারপরে হচ্ছে যে যে কোনো মানে নির্দিষ্ট সময় তার রোগ আক্রমণ হয়, অন্ধকারে মানে থাকতে পারে না। আর হচ্ছে যে দেখা যায় যে ছোট বাচ্চারা তার মা মানে স্তন্য করার পর কেমন ধরনের মানে কি দাঁত ব্যথা দেখা দেয়। তারপরে চোখ কোটরাগত একটা দেখা যায়। তারপর বিভিন্ন স্থান থেকে যে মনে হয় যে তার রক্তস্রাব হয়েছে, শীর্ণ হয়ে গেছে, এরকম মনে হয়। আপনার কথাটা খুবই ভালো আছে, তবে আমি এখানে প্রথমে ওটা দেখলে তো হবে না, আপনাকে আগে দর্শন করে দেখতে হবে তার ফ্যাকাশে, অত্যন্ত দুর্বল, এই জায়গাটা আপনি প্রথমে দেখে বুঝতে পারলেন। এরপরে আপনাকে দেখতে হবে চোখের চারপাশ, যেটা চোখে দেখালো, ওই যে দেখেন হাত দিয়ে, আপনি এই ছবিটা পরের ছবিটা যদি আপনি দেখেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এই যে হাত দিয়ে দেখছে, দেখছে কি আপনার চোখের চারপাশ, চারপাশটা ভালোভাবে দেখেন, হালকা নীলচে দাগ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। এরপর যদি আমরা জিহ্বাটা দেখি, জিহ্বাটা থাকবে সাদা লেপযুক্ত এবং রুগ্ন মুখাকৃতি, মানে মুখটা দেখলে একদম চুপসে গেছে, রুগ্ন। চোখের এই ছবির থেকে এই ছবি আরো ভালো দেখা যাচ্ছে, দেখছেন একদম সাদা দেখা যাচ্ছে। জি স্যার। আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, স্লাইড চেঞ্জ হয়েছে। ওকে। তো এই যে বিষয়টা রয়েছে, আমরা চোখটা দেখতে পাচ্ছি। এবার মুখটা যদি আমরা চিন্তা করি, মুখটা যে চুপসে গেছে, এই যে মুখ দেখেন চুপসে গেছে, অর্থাৎ এই যে রুগ্ন মুখাকৃতি, মুখ দেখে কি রুগ্ন মনে হচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ, বাস সাইডে তেল দেখেন মনে আর ডান হচ্ছে। সাইডে দেখেন, বাস সাইডে কিন্তু মুখটা একদম সাদা প্যাকাশ হয়ে গেছে, ডান সাইডে হালকা লাল লাল রেডনেস ভাব রয়েছে, কিন্তু দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা ট্রিটমেন্টের আগের অবস্থা, আর এটা হচ্ছে ট্রিটমেন্টের পরে, আর এটা হচ্ছে ট্রিটমেন্টের আগে। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা এখানে এই কটা দেখলাম, আর সাথে আমরা কাতরতাটাকে খেয়াল করব, কারণ এটা শীত কাতর, শীত কাতরটা আমরা খেয়াল করব। আর কোন পাশে আক্রমণ করতেছে, বাম পাশে এটা বেশিরভাগ আক্রমণ করে, তারপরে উপরের বাম পাশ থেকে আপনার নিচের ডান পাশে, মানে কোনাকুনি আবার চলে যাচ্ছে অনেক সময়, উপরের বাম পাশে থাকছে, অনেক সময় নিচের ডান পাশে থাকছে। তাহলে বাম পাশ কিন্তু উপরের দিকে আর ডান পাশ নিচের দিকে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। আর সাথে আমরা চায়নাটা যখন আমরা ব্যবহার করতেছি, তখন দেখতেছি এটা হজমের ক্রিয়ার উপরে ভালো কাজ করে, অর্থাৎ আপনার অ্যাসিডিটির উপরে খুব ভালো কাজ করতেছে। তাহলে কি দেখা যাচ্ছে যে তার অত্যাধিক পরিমাণে তার পেট ফাঁপার দোষ রয়েছে, উদ্গার উদ্গার কোনো ঢেকুর ওঠে না, তো যে আপনার পেট ফাঁপা এবং ফাঁপা উদ্গার যে হয়, সেটা দেখা যাচ্ছে কমছে না কোনোভাবে। তারপরে নির্দিষ্ট সময় পর পর আপনার রোগটা হচ্ছে। তারপরে আপনি যেগুলো বললেন সেগুলো তো ঠিকই আছে, যে আত্মহত্যার হত্যার যে ইচ্ছা কি, মানে বেঁচে থাকার অনিচ্ছা, কিন্তু আত্মহত্যা করার তার কোনো ইচ্ছা নাই, মানে সাহস নাই, মানে আমি বেঁচে থাকবো না। কিন্তু অনেকে বলে তাহলে তুমি আত্মহত্যা করতে পারো, না না না, আত্মহত্যা করা যায় নাকি, আবার তার কিন্তু বেঁচে থাকতে ইচ্ছে করে না। এই বিষয়টা কিন্তু খুবই মানে একটা অল্টারনেট একটা সিমটম, এদিকে সে আত্মহত্যা করতে চাচ্ছে কিন্তু সাহস নেই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। এর সাথে আপনি মিলাবেন কি কারণ কি, অর্থাৎ আমার শরীরে, রোগীর যে শরীর, তাহলে সে দেখবেন যদি ভালো করে দেখেন দেহের তরল পদার্থের ক্ষয়, তাদের শরীরে দেখা যাচ্ছে মার্কারি, অনেক সময় আছে মার্কসল ব্যবহার করা হয়েছিল প্রচুর আগে, এদের কিন্তু মার্কারি অপব্যবহার করলে বা আপনার মেডিসিনালও যদি আপনার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, ওভারডোজ যদি হয়ে যায়, তাহলেও কিন্তু অনেক সময় কি অ্যানিমিয়া দেখা দিতে পারে যদি আগে না থাকে। তারপর কুইনাইনের অপব্যবহার করলে কিন্তু আপনার সমস্যা দেখা যায়। ছেলে মেয়েদের বয়সন্ধিকালে হস্তমৈথুন প্রবণতা যদি থাকে, তাহলে দেখা দিতে পারে।
সর্দি চাপা পড়ার কারণে দেখা দিতে পারে। তারপর অত্যাধিক যারা চা পান করে তাদের মধ্যে কিন্তু অ্যানিমিয়া দেখা দিলে আপনার চায়না খুব ভালো কার্যকর একটা মেডিসিন। এবং জ্বর, এরপরে উপশম, রাজবৃদ্ধি। তো ধরেন রাজবৃদ্ধি বলুন তো, কামনা ম্যাডাম আপনি বলেন চায়নার উপশম কিসে কিসে? বলতে পারবেন? চেষ্টা করুন, সমস্যা নাই, চেষ্টা করতে হবে তো। স্যার মধ্যখানে আপনি কি বলেছেন বুঝতে পারিনি, আপনি কাকে জিজ্ঞাসা করলেন? কামরুন নাহার ম্যাডাম। কামরুন নাহার ম্যাডাম আপনি বলুন তো রাজবৃদ্ধিটা। স্যার কিসের রাজবৃদ্ধি? চায়নার চায়নার রাজবৃদ্ধি। ঠিক আছে, আপনি যদি এত দেরি করেন আমি বলে দিচ্ছি। চায়নার স্যার রাজবৃদ্ধি। বলতো হ্যাঁ বলুন। স্যার চায়নার হচ্ছে প্রথমে যদি আমরা বৃদ্ধি ধরি তাহলে দেখা যাবে স্পর্শে, শব্দে, ঠান্ডায়, বাতাসে, কাঁচা ফলে, তারপরে হচ্ছে দুধে, রাতে, মানসিক উত্তেজনায় বা চলাফেরা করলে। আর উপশম হয় খুব জোরে চাপ দিলে, উত্তাপ প্রয়োগ করলে, তারপরে শয়ন বা বিশ্রাম করলে, বা সামনে ঝুঁকে বা দ্বিভাজ হলে, কাপড় আলগা করে করে রাখলে, আর নিজ গৃহে থাকলে, গৃহের মধ্যে থাকলে। এটা কি বৃদ্ধি না উপশম? স্যার এটা উপশম। উপশম হচ্ছে জোরে চাপলে, আপনার কথাটা ঠিক আছে, তবে এখানে খুব জোরে চাপ ব্যাপারটা বলছেন। স্বাভাবিক চাপে ভালো লাগে কারো, আর কারো কিন্তু জোরে চাপে ভালো লাগে। চায়নার কিন্তু জোরে চাপে ভালো লাগে, স্বাভাবিকের থেকে একটু বেশি জোর হবে, চাপটা একটু জোর বাড়বে। এগুলো আসলে প্যাথোলজিক্যালি আমাদের ফিজিক্যালি যখন দেখানো সম্ভব, অর্থাৎ কতটুকু চাপকে আমরা স্বাভাবিক চাপ বলি, কতটুকু চাপকে মানে তীব্র চাপ বলা হয়, এগুলো আমাদের হাতে কলমে না দেখালে অনেক সময় বোঝা যায় না। কারণ এটা জোরে চাপ, এটা স্বাভাবিক চাপ, দুইটা চাপের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো চায়নার কিন্তু জোরে চাপে ভালো লাগে, এটা খেয়াল করতে হবে। আবার তার যে কাপড়টা আছে সে আলগা করে যখন রাখে তখন ভালো লাগে, আর সামনে হালকা বাঁকালে তার ভালো লাগে। তার যেহেতু রোগ হয়েছে ক্ষয় থেকে, কিন্তু তার শরীর থেকে তরল পদার্থ ক্ষয় হলে তার কিন্তু বৃদ্ধি হয়। আমরা এটাকে কিন্তু খেয়াল করতে হবে, অর্থাৎ এই যেহেতু রোগের যে মূল কারণের মধ্যে কিন্তু বৃদ্ধি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন। এর শত্রু ভাবাপন্ন ওষুধ কি কি বলেন? শত্রু ভাবাপন্ন ওষুধ। এর সাথে মানে শত্রুভাবাপন্ন ওষুধকে আমরা আর্সেনিক অ্যালবাম বলতে পারি, ইপিকাপ, পুপ্রামেট, ক্যামোমিলিয়া, কফিয়া, হেমামেলিস, আয়োডিয়াম, সালফার, এই তো। আমি কিন্তু শত্রু ভাবাপন্ন বলেছি। শত্রু ভাবাপন্ন ম্যাক্সিমাম তো অনেক জায়গায় আছে আপনার দুইটা মেডিসিন মাত্র, একটা হচ্ছে ডিজিটালিস এবং সেলিনিয়াম। আর ওগুলো তো ক্রিয়ানাশক ওষুধ, স্যার পরিপূরক আমি ওষুধ। বিরাম। সরি স্যার। ঠিক আছে, শত্রু ভাবাপন্ন ওষুধ, ক্রিয়ানাশক ওষুধ, পরবর্তী ওষুধ, পরিপূরক ওষুধ, তুলনীয় ওষুধ, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। আর আমরা মাত্রার ক্ষেত্রে কি কি মাত্রা ব্যবহার করা হয় বলতে পারবেন? না স্যার। প্রথমত চায়না, যেহেতু আপনার যদি মূল হোমিওপ্যাথিক যে কনসেপ্ট অর্থাৎ ষষ্ঠ সংস্করণ, স্যারের যেটা অর্গান অফ মেডিসিন সিক্স এডিশনের যারা ফলো করে তারা 50 মিলিসিমেল ব্যবহার করে, আপনার 0.2 থেকে শুরু করে। ঠিক আছে,
আবার যারা একটু আগের চিন্তা ডেসিমেল অথবা শততমিক ব্যবহার করে তারা 3x 6 30 200 এগুলো ব্যবহার করে। আবার অনেকে যারা 5th এডিশন অর্থাৎ পঞ্চম সংস্করণ যারা মনে রাখেন বা তার আগের ক্রমগুলো ধরেন তারা কিন্তু মাদার টিংচার ব্যবহার করে। প্রত্যেকের জায়গা থেকে ঠিক, কিন্তু আমাদের সমস্যা হয় কি কে কোনটা মানছে এটা আমরা খেয়াল করি না। দেখেন আমাদের হ্যানিম্যান স্যার আগে কিন্তু মাদার টিংচার ব্যবহারে প্রয়োগে ছিলেন এবং উনি সর্বশেষে ষষ্ঠ সংস্করণে এসে পঞ্চশতমিক ওষুধের কথা বলেছেন। তার আগে তো শততমিক ছিল, তার আগে তো মাদার টিংচার ছিল। এখন কিছু কিছু ক্ষেত্রে মাদার টিংচার ব্যবহার করলে খুব দ্রুত রেসপন্স পাওয়া যায়, কিন্তু সেটা স্থায়িত্ব আনতে গেলে অবশ্যই আপনাকে শক্তিকৃত ওষুধ লাগবে। উইদাউট শক্তিকৃত ওষুধ আপনি কিন্তু রোগটা পরিপূর্ণভাবে আরোগ্য করতে পারবেন না। আপনি পরিবর্তন দ্রুত আনতে গেলে মাদার টিংচার প্রয়োজন হয়। এই বিষয়গুলো আসলে প্রত্যেকের চিকিৎসা প্রায়োগিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এক একজনকে আলাদা করে থাকে। নেট্রামিউরের কয়েকটা লক্ষণ বলেন তো। এনিমিয়ার জন্য নেট্রামিউর খুবই গুরুত্বপূর্ণ। স্যার নেট্রামিওর অ্যাট ফার্স্ট আমি বলি স্যার এটা আমার নিজের ভাষায় আমি বলি ছেঁড়াবাইচিন। মানে যারা হচ্ছে প্রেম ঘটিত ইয়া হয় তাদের মানে কি বলে। আর আরেকটা জিনিস পিকুলিয়ার লক্ষণ, এটা আমার মধ্যে মনে হচ্ছে যে যেটা অসম প্রেম বলে সেটা। মানে দেখা যাচ্ছে সে উচ্চ বংশের, সে নিম্ন বংশের বা ইয়া হয়ে গেছে, তার মধ্যে একটা মন মরা ভাব থাকে, তার মানে মনে হয় যে আমার জীবনে মানে কোনো কিছু হবে না, তার মধ্যে একটা মানে কি বলে আহ হতাশাপূর্ণ দেখা যায়। আর দেখা যায় যে তার মধ্যে সে মানে খাবার খাচ্ছে, বাট তার মধ্যে মনে হচ্ছে একটা ফ্যাকাশে ভাব বা রক্ত শূন্যতা দেখা যায়। আর নেটামিওর রুগীদের মানে দেখা যায় যে লবণ যখন সে বেশি খেতে থাকে তখন তার অসুখগুলো বাড়তে থাকে। আর নেটামিওর রুগীরা মানুষের সামনে কাঁদতে পারে না, গোপন প্রিয়তা হয়ে থাকে এবং সে তার তার প্রবলেম গুলো সে মনের মধ্যে চেপে থাকে। কেউ যদি তাকে সান্ত্বনা দিতে আসে তাহলে তার রোগগুলো বেড়ে যায় বা অসুস্থতা বেড়ে যায়, এরকম মনে আছে। না, আপনি যেটা বলেছেন সেটা ঠিকই, একদম খুবই গুরুত্বপূর্ণ কথা। তবে আমাদের এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে। নেট্রামিউর হচ্ছে অ্যাকুইটার ক্রনিক, যদি ইগনেশিয়া ক্রনিক কিন্তু নেট্রামিউর, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। অনেক সময় মূলত কি নেট্রামিউর আমরা যদি এটাকে দেখি মানে কোন উৎস থেকে এটা আসছে সেটা চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারছি নেট্রামিউর কি আমরা যেটা খাবার লবণ বলি। তো খাবার লবণ দেখেন যখন পানিতে মিশে যায় তখন কিন্তু এর অস্তিত্ব থাকে না, অর্থাৎ এর কিন্তু এমনি শক্ত। যখন উপযুক্ত পরিবেশ পায় অর্থাৎ পানির সাথে কিন্তু এর খুবই একটা ব্যাপার রয়েছে যেটার সাথে খুব মানে মিলে যাচ্ছে। তো গরম কাতর, রুগীর উভয় কাতর, এই যে কাতরতা এইগুলো যেমন আমরা খেয়াল করতেছি, কিন্তু এখানে সব থেকে আমি মনে করি যে উৎসগুলো অর্থাৎ যে খনিজের যে ধর্ম, সেই ধর্মটাকে আপনারা যদি চিন্তা করেন তাহলেও কিন্তু আপনারা এক একটা মেডিসিন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমি মনে করি। তাহলে আমাদের ওই বিষয়গুলো খেয়াল করতে হবে। এবং এর বৃদ্ধি কিন্তু সমুদ্র উপকূলে গেলে কিন্তু দেখেন এর সমস্যা হয়। তারপর ঠান্ডা পানিতে গোসল করলে সমস্যা কেন? আপনি ঠান্ডা পানিতে যদি আপনি লবণ দেন সাথে সাথে গলে যায় না? এরও তো অস্তিত্ব থাকে না, পানির সাথে লবণের কোনো অস্তিত্ব থাকে না, এই জন্য দেখবেন যে এটার সাথে এটা মেশে না। তো এই বিষয়গুলো আপনারা যদি এইভাবে একটু পড়ার চেষ্টা করেন, জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি, হিন্টস দিচ্ছি, এইভাবে যদি আপনার চিন্তা করেন তাহলে কিন্তু জিনিসগুলো, কঠিন জিনিসও সহজ হয়ে যাবে। কারণ শোক, দুঃখ, ক্রোধ এগুলো তো যদি কারো প্রচুর পরিমাণে মানে লবণ যদি আপনার অনেকদিন থাকে সেটা কিন্তু পাথর হয়ে যায়। তো তদ্রূপ এদের শোক, দুঃখ, কষ্ট একদম পাথরের মতন হয়ে যায়। এই সেই পাথর যখন প্রথমে একবার আঘাত করতেছে কাজ হচ্ছে না, দুইবার আঘাত করতেছে কাজ হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে যখন ওকে একদম সেই মূল ভিতরে ঘা দেওয়া হবে, যে একদম পাথরে যখন ভেঙে যায়, মানে আঘাত করলে ভেঙে যায় না, তো আঘাত করে যখন ভেঙে যায় তখন কিন্তু একদম তরল হয়ে যায়। তো তদ্রূপ এর মানসিক অবস্থাটা কিন্তু সেরকম। কারণ এ বিমর্ষ থেকে ভীষণ হবে কিন্তু সান্ত্বনায় বেড়ে যায়। তার মানে কি, যে সময় অস্তিত্ব হারায় যাবে তখন সেটা বেড়ে যাবে রৌদ্রে গরমে। এবং এর লবণ প্রিয়তা
দিতে প্রচুর ভালোবাসে এবং লবণও ভালোবাসে, আবার অনেক জায়গায় আছে লবণ মোটেও খায় না, এটাও নেট্রামিও। এবং আপনার কিন্তু সোডিয়াম ক্লোরাইডের একটা পরীক্ষা আছে, সে পরীক্ষায় যদি আপনার সোডিয়াম ক্লোরাইডের যে ডেফিসিয়েন্সি থাকে তাহলে নেট্রামিও দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বায়োকেমিক ওষুধ, শততমিক ওষুধ মানে শততমিক ওষুধ থেকে বেশি রেসপন্স করে কিন্তু বায়োকেমিক ওষুধ। যখন আপনার প্যাথোলজিতে নেট্রামিউরের ঘাটতি অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ডেফিসিয়েন্সি দেখা দেয়, কিন্তু তখন স্যালাইনের মাধ্যমে নেট্রামিউর সোডিয়াম ক্লোরাইড দিয়ে থাকে। তাহলে আমরা দেখে কিভাবে বুঝবো? তার শরীর রক্ত স্বল্পতা দেখে দেখা যাচ্ছে, তার শরীর দুর্বলতা দেখা যাচ্ছে। জিহ্বার দিকে তাকালে আপনি অসার ভাব এবং মানচিত্রের মতন একটা দাগ দেখতে পাবেন। মুখমণ্ডল ফ্যাকাশে থাকবে, ঠোঁটগুলো শুষ্ক ফাটা ফাটা। এর পাশটা দেখছেন, এই যে আপনি যদি চিন্তা করেন এখানে যে এখানে এখানে হালকা হালকা ফাটা 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 দাগ রয়েছে, এই ফাটা ফাটা থাকবে এবং চর্ম তেল তেলে থাকবে। এটা দেখা যাচ্ছে তেল তেলে বোঝা যাচ্ছে না, কিন্তু নেট্রামিউরের ত্বক আপনার তেল তেলে থাকবে। তো এরকম আপনাদের মূলত এইভাবে আপনারা করবেন। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা মেডিসিন গুলো পড়ি প্রত্যেকটা ডিজিজ অনুসারে, তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের এই এক একটা মেডিসিন নিয়ে আর কোনো সমস্যা হবে না, ডিজিজ নিয়েও কোনো সমস্যা না। কারণ আপনি যখন প্যাথোলজি পড়ে ম্যাটেরিমেটিকা পড়তেছেন, না ম্যাটেরিমেটিকাতে যখন প্যাথোলজি আর সার্জারি নিয়ে আসতেছে, তখনই আমি মনে করি আপনি পরিপূর্ণ একটা সঠিক জায়গা থেকে যাবেন। আপনি আলাদা আলাদা করবেন না, মানে একটার সাথে আরেকটা যুক্ত করে দিবেন। তাহলে এর কারণ হচ্ছে জিনগত ব্যাধি, ভিটামিন বি 12 বা বি 12 এর ঘাটতি, আয়রনের ঘাটতি, রক্তক্ষরণ, কিছু রোগ। এখানে দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 6টা পয়েন্ট বলেছে, এই 6টা পয়েন্ট আমরা গুরুত্ব দিব। এছাড়াও আপনার যেমন কিডনি রোগ, তারপর ক্যান্সার, আর্থ্রাইটিসের মতন কিছু রোগ থাকলে আপনার অ্যানিমিয়া দেখা দিতে পারে। থ্যালাসিমিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে, সিকেল সেল ডিজিজ। তো এইটা সম্পর্কে আপনার আগামীকালকে কিন্তু বলবেন। জিনগত ব্যাধি রক্ত স্বল্পতার কারণ হতে পারে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাদের আলোচনা করেছি তো এর আগে, আপনারা এগুলো একটু খেয়াল করবেন। স্লাইড কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ হচ্ছে স্যার। আমার এখানে ল্যাপটপ আবার হ্যাং হয়ে গেছে। ও এরপর তো লিউকেমিয়া, লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। তো যাই হোক, আপনারা যে যে বিষয়গুলো বললাম আপনারা এইভাবে পড়ুন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন, কারণ আপনাদের এগুলো করতে হবে। দেখেন এখানে বেশ কিছু পরীক্ষা দেওয়া আছে। অ্যানিমিয়া প্রোফাইল টেস্টের জন্য আপনার আয়রন প্রোফাইল দিতে হবে, যেখানে আয়রন, টিআইবিসি, ক্রিয়েটিনিন এগুলো থাকে, ঠিক আছে। এটা 3600 নেয়। আয়রন ডেফিসিয়েন্সি প্রোফাইল, এইখানে থাকে সিরাম আয়রন থাকে, টোটাল আয়রন যেটাকে টিআইবিসি বলা হচ্ছে, এটা করতে হয়। সিরাম ফলিক অ্যাসিড, এই পরীক্ষাগুলো আসলে করার দরকার হয়। তো আমার মনে হয় আপনারা একটু ভালোভাবে পড়ুন, আর আমি যেগুলো বলেছি সেভাবে আপনাদের প্রত্যেকটা টপিক গুলো পড়ুন। আর যে বিষয়টা মনে হয় যে না এই বিষয়টা আলোচনা করতে হবে, সেটা আপনার আগের ক্লাসে জানাই দিবেন। মানে ক্লাস সোমবার, তাহলে আপনাকে মিনিমাম শুক্রবারের মধ্যে আপনি যদি জানাই দেন, যেমন আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিনের মধ্যে আপনি জানালেন, শুক্রবারের মধ্যে আমাকে জানাই দিবেন। তাহলে আমি সোমবারের দিন আপনাদের ওই বিষয়টা নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। এবং আমার মনে হয় তারপর আপনাদের জন্য খুব ভালো হবে। ওই ভিডিওটা দেখলে আপনাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে, পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন না থাকে, এখানে আজকে ক্লাস সমাপ্ত করছি। অলরেডি আমাদের 10টা 15 বাজে।
কারো কোনো প্রশ্ন না থাকলে রেকর্ডিংটা অফ করে দিতে পারে। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন আপনারা। শুভরাত্রি স্যার। ভালোভাবে পড়েন, পড়ে ওগুলো লিখে দেন, যেগুলো লিখতে বলছে ওগুলো লিখে একটু দেন। আর বিভিন্ন ডিজিজ সম্পর্কে বলছে, এই ডিজিজ গুলো নিয়ে আগামী ক্লাসে বলবেন আপনারা, যা পারেন একটু বলবেন। তাহলে হয় কি, পড়ানোর একটা আলাদা স্পিড পাওয়া যায়। নাহলে মনে হচ্ছে যে আমি অনেক কিছু বলেছি, কিছুই মনে নেই, তাহলে কি আবার গোড়া থেকে সব শুরু করব? এই জন্য আপনি একটু পড়ুন, তাহলে আপনি সেভাবে আলোচনা করতে পারবেন। দরকার হলে ভিডিওগুলো দেখুন, বইগুলো পড়ুন। কামরুন্নাহ ম্যাডাম, আপনি কিন্তু ছুটি পেয়েছিলেন বেশ কিছুদিন, আপনি কিন্তু কাজে লাগাননি। পড়তে হবে, এখনো কয়েকদিন অনেক জায়গা আছে, এখনো আহ সময় আছে পরীক্ষার। কিন্তু আপনি যদি এভাবে দেরি করেন তাহলে কিন্তু আপনি পড়ে উঠতে পারেন, অন্ততপক্ষে 2 ঘন্টা করে আপনার পড়ার সময় বের করে নিতে হবে সারাদিনের মাঝখানে, না হলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ক্লাসে দেখা হবে।